দেশে প্রবাসী যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। দর্শক, রাজনীতিতে নতুন নতুন জোট হচ্ছে, পুরনো জোটের মধ্যে আবার নতুন করে বন্ধন হচ্ছে, সবকিছু আগামী নির্বাচনকে সামনে রেখে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিতেও বলেছে তাদের দলীয় ফোরামে আলোচনায়। এই নিয়ে কথা বলবো আজ। রাজনীতির নতুন মেরুকরণের সম্ভাবনা শিরোনামে অতিথি হিসেবে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সাইদুর রহমান টেপা, আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, আর আমার বাঁ পাশে আছেন আইনজীবী পারভেজ আহমেদ। সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি আপনাকে দিয়ে শুরু করি। আমিনুল ইসলাম, খেয়াল করে দেখেন যে এখন রাজনীতির মাঠে যে আমরা যত কথাই বলছি না কেন, আওয়ামী লীগকেই সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে, অন্যদের উপস্থিতি কিন্তু খুব একটা নাই। সেটা নানা অভিযোগ আছে। আপনারা হয়তো বলে যে আপনারা হয়তো অন্যদেরকে ওভাবে বিকশিত হতে দিচ্ছেন না, বা যে কোনো যে অভিযোগই থাকুক, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এখন আওয়ামী লীগকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। তো এই ধারাটা যদি চলতে থাকে, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে জেতাটা তাদের জন্য কতটা সহজতর হবে? আনিস ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এশিয়ান টিভির দর্শক, দেশে এবং প্রবাসী যারা দেখছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকে একটা খুবই চমৎকার টপিকস বেছে নিয়েছেন আলোচনার জন্য, যে রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা কি। আসলে বাংলাদেশের পলিটিক্সে নতুন নতুন মেরুকরণ এটা নতুন কোনো বিষয় নয়। এটা স্বাধীনতার আগে থেকেও যদি আমরা যাই বা পরেও যদি আমরা আসি, আমরা দেখবো যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে নতুন নতুন মেরুকরণ হয়। বাংলাদেশে ইদানিং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং বিভিন্ন জোটের মধ্যে নানাবিধ আলোচনা হচ্ছে, যে অনেকে আগামী নির্বাচনটা কিভাবে মোকাবেলা করবেন সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর বিশেষ করে সবচেয়ে বেশি আলোচনা যে বিষয়টা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে কি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া জঙ্গিদের উত্থান বিষয় নিয়ে প্রতিটি মহল একটা কনসার্ন হয়ে গেছে। যেমন আমি আজকে পত্রিকা পড়লাম যে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন যে প্রগতিশীলদের নিয়ে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ঠিক আবার আসাম রক্ষেও দেখছি যে উনি কথা বলছেন, কাদের সিদ্দিকীও দেখছি কথা বলছেন। উনি আবার দেখলাম যে উনি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন। এই ধরনের নানাবিধ আলোচনা হচ্ছে। আবার ইতিমধ্যে আমাদের দলীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশনা দিয়েছেন যে আগামী নির্বাচনের প্রস্তুতি এখন থেকে শুরু করার জন্য। একই সাথে জাতীয় পার্টির মধ্যে নির্বাচনকে ঘিরে একটা প্রস্তুতি দেখা যাচ্ছে। তো আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন যে আওয়ামী লীগের মধ্যে প্রস্তুতিটা বেশি, অন্যদের মধ্যে নাই কেন, এখন অন্যদের মধ্যে কেন নাই সেটার জবাব কিন্তু আমার হ্যাঁ আপনারা যেভাবে এগিয়ে আছেন তাতে কি মনে হচ্ছে যে সামনে আপনারা আমরা যেটা মনে করি, ধরেন আমরা তো বলতে গেলে গত 2 বছর যাবত কন্টিনিউয়াসলি নির্বাচনের মধ্যে আছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হলো, ঢাকায় 2টি সিটি কর্পোরেশন নির্বাচন হলো, তারপরে আপনার পৌরসভা নির্বাচনগুলো হলো, ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো। আমরা নির্বাচনের মধ্যে আছি এবং এখানে আমরা দল গোছানোর কাজে মোটামুটি একই সাথে নির্বাচন এবং দল গোছানো দুটি কাজই সমান তালে আমাদের মধ্যে চলছে। আর স্বাভাবিকভাবেই আমরা যেহেতু একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা মনে করি যে নির্বাচন ছাড়া একটি সরকার গঠনের অথবা সরকার বদলের বিকল্প কোনো পন্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে নির্বাচন মোকাবেলা করতে হবে। আর নির্বাচন মোকাবেলা করার জন্য যদি দলকে সংগঠিত করতে না পারি, সুসংগঠিত করতে না পারি, শক্তিশালী করতে না পারি, সেই নির্বাচনে ভালো ফলাফলের সম্ভাবনাও কম। যেমন আপনারা যদি আমি একেবারে নিকট অতীতের দিকে যদি ফেরত যাই, আমরা দেখব 2001 সালে নির্বাচনের পরে যখন সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর একটা ভয়ঙ্কর নিপীড়ন শুরু করেছিল তৎকালীন জোট সরকার, এবং বিশেষ করে দক্ষিণ বাংলায় শুধু নৌকায় ভোট দেওয়ার অপরাধে অনেক মানুষ, নিরহ মানুষকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপরে যে ভয়ঙ্কর নির্যাতন, আমরা যেটা অনেকেই বলি যে বিটায় ঘুঘু চড়ালো, এরকম নির্যাতন যখন পরিচালিত হয়েছিল তখনই কিন্তু আমরা বসে থাকিনি। আমরা মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় কনভেনশনের ডাক দিয়েছিলাম। আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন কাজ করেছিলাম, দেশীয়ভাবে সংগঠনের নেতাকর্মীদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং তাদেরকে সংগঠিত করে আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমরা প্রয়াস নিয়েছিলাম, যার অনিবার্য পরিণতিতেই আমরা আবার মানুষের ভালোবাসার শিক্ষা হয়ে ক্ষমতা আসতে পেরেছি। এখন এই কাজটা যদি বিএনপি পণ্য কোনো সংগঠন না করে, সেটা তো তাদের সাংগঠনিক দীনতা ছাড়া আর কিছু না। আর যদি আপনি এখানে আজকে বিএনপি একজন নেতা থাকলে আমি হয়তো আরো ভালোভাবে কথাগুলো বলতে পারতাম, যেহেতু বিএনপি কোনো নেতা নেই, এইভাবে ওয়ান সাইডেড কথা বলাটা কত যুক্তিসঙ্গত। আপনি দেখেন যে বিএনপি মুখে দাবি করতেছে এখন নির্বাচন দিলে তারা জিতবে, কিন্তু তারা আমরা দেখলাম যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক জায়গায় তারা প্রার্থীও দিতে পারে নাই।
এখন প্রার্থী সিলেক্ট করে দেওয়া তো আওয়ামী লীগের দায়িত্ব না বা সরকারের দায়িত্ব না, কেউ যদি প্রার্থী দিতে না পারে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে ওদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব দেশের পলিটিক্সে ওটাকে স্বাভাবিক একটা নর্মস। হ্যাঁ, এটা আমরা এখনো গণতন্ত্রের এমন কোন জায়গায় উত্তীর্ণ হয়ে যায়নি যে যেখানে একেবারে ইউরোপ আমেরিকার মতো একটা নির্বাচন হবে, সেটা ভাবার কোনো কারণ নেই। তো না চাই নিজেরা এই ইয়ের মতো ছিল, যে কি বলে এটা, এই স্যালানের মতো ছিল, এক চিমটি লবণ, এক মুঠো আধা গ্লাস পানি, কিছু গুড়, এরকম একটা ছিল। যে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে টোটাল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি ছিল বিএনপি, এবং সেখানে তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সমস্ত সুবিধাবাদী মানুষরা একত্রিত হয়ে একটা দল করেছিলেন। ওরা যখন দেখছেন যে ভবিষ্যতে তাদের সেই সুযোগ, সেই সুবিধা পাওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণতর হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে ওরা হতাশ। আপনার কি মনে হচ্ছে নতুন মেরুকরণের সম্ভাবনা কেমন? নতুন মেরুকরণের সম্ভাবনা নিয়ে এখন আসলে কিছু বলা যাবে না, কারণ আমরা অতীতে দেখেছি বাংলাদেশে এরকম বিভিন্ন প্রেক্ষিতকে কেন্দ্র করে অনেকগুলো মেরুকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো ফাইনাল টাচ খুব কমই সম্পন্ন হয়েছে, এবং সেগুলোর বাস্তবে এটার দৃশ্যমান খুব কম ক্ষেত্রে হয়েছে এখনো। যদি হ্যাঁ, আমিও মনে করি যদি মুক্তিযুদ্ধকে বেস করে, আমাদের স্বাধীনতাকে বেস করে যদি একটা নতুন মেরুকরণ হয়, অবশ্যই সেটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কিছু হবে বলে মনে করি। সাইদুর রহমান টাপা, আপনারা সংসদে আছেন, নিঃসন্দেহে বিরোধী দল হিসাবে যে ভূমিকা রাখার কথা, কিন্তু আমরা সবাই বলতে পারছি যে শক্ত অবস্থান সেটা নিতে পারছেন না আপনারা কি শক্ত অবস্থান, বিরোধী দলীয় যে ভূমিকা রাখার কথা, সেরকম কিছু ভূমিকা রাখতে পারবেন আগামী সময়ের মধ্যে, যে ইলেকশনের আগে? ধন্যবাদ আনিস ভাই, ধন্যবাদ এশিয়ান টিভির দর্শকরা। এই কথা আমরা মাঝে মাঝে আপনাদের কাছে শুনি, সবার কাছে শুনি, আমরা শক্ত অবস্থানে আমরা থাকতে পারছি না বিরোধী দল হিসাবে। তো এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে, শক্ত অবস্থার মানে হচ্ছে সংসদে না যাওয়া, সংসদে যায় গোলমাল করা। যেমন ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে, বিএনপি যেমন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ কিন্তু সংসদে যায় নাই, 19 দিন গেছে টোটাল। তো এখন এই প্র্যাকটিসটা আমাদের দেশে আছে, কিন্তু বেতন ভাতা, টাকা পয়সা, গাড়ির মধ্যে ওই পতাকা, তারপরে আপনার সব বিদেশ ভ্রমণ, এগুলির মধ্যে কিন্তু আছেন। এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপি টোটাল গেছে 7 দিন। দেশের মানুষের টাকা খাইবা, যেখান থেকে ভোট নিয়ে আসলা তাকে কথা বলবে না, টেবিল সরাসরি মারামারি, এইটা হলো অভ্যাস হয়ে গেছে আমাদের কিছু কিছু লোকের, অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের প্র্যাকটিসটা হচ্ছে, জাতীয় পার্টি মনে করে, আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ মনে করে একটা ডিসিপ্লিন সরকার গঠন করা, এবং ডিসিপ্লিন ওয়েতে জাতীয় পার্টি তার বিরোধী দলের ভূমিকা পালন করছে। আপনারা নিশ্চয়ই দেখেন, জাতীয় পার্টি যখন ক্ষমতা, এখন সংসদে যখন আলোচনা হয়, জাতীয় পার্টি মনে করে যে দেশের বিরোধী কোনো কাজ হচ্ছে, দেশের স্বার্থের বিরুদ্ধে যখন কোনো কাজ হচ্ছে, তখন কিন্তু তারা ওয়াক আউট করে। এখন আওয়ামী লীগ আর বিএনপি এই দুই দল, এরা 7 দিন, 15 দিন, 10 দিন এই কাজগুলি করেন, এবং কখন যায়, যখন আবার তাদের চাকরি চলে যাবে কতদিন মধ্যে, তার একদিন আগে যে ফুস করে দেয়া সংসদে ঢুকে গেল। তার মানে কি, এমপিগিরি বজায় রাখার জন্য। এই যে আপনি বলেন বিএনপি এবং আওয়ামী লীগের কোন এমপি বিদেশ থেকে আপনার গাড়ি নিয়ে আসে নাই ট্যাক্স ফ্রি? আওয়ামী লীগ এবং বিএনপির কোন এমপি আছে যারা সরকারের সুযোগ সুবিধা নেয় নাই? আমরা সুযোগ সুবিধা নিচ্ছি। এবং দেখেন, আমি ধরেন আমি কোনো জায়গার এমপি, আমার কাজ কি? মানুষ আমাকে ভোট দিয়েছে কি আমার চেহারা দেয়, ধানের শীষ দেয় বা নৌকো দেয় বা চেহারা দেয়? না, আমাকে ভোট দিছে, আমি সংসদে যাইয়া আমার এলাকার লোকের কথা বলবো। তা না করে আপনারা ওয়াক আউট করবেন, যাবেন না, মারামারি করবেন, চেয়ার ছুড়াছুড়ি করবেন, এই সংস্কৃতিতে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের দল এই সংস্কৃতিতে বিশ্বাস করে না বলেই আমরা কিছু কিছু লোক বলে আমরা বিরোধী পার্টি না, বিরোধী সংসদের বিরোধী দল না।
কিন্তু আমি দ্যাট টুইন কণ্ঠে বলতে চাই, আমরা যা এখন করছি এই প্র্যাকটিসটা যদি থাকে আগামীতে বিএনপি এবং আওয়ামী লীগ যদি কোনো বিরোধী দলে আসে, হয়তো কে আসবে আমরা জানি না, আমরা হয়তো এবার আমাদের যে প্রস্তুতি আছে, যে নির্বাচন যদি হয় আমাদের প্রস্তুতি আছে, আমরা 300 আসনে দেব, আমরা দেশে সরকার গঠন করব। আমরা সরকার গঠন করার পরে যদি বিএনপি বা আওয়ামী লীগ যদি বিরোধী দলে আসে বা যেই আসুক, আপনাদেরকে অনুকরণ করতে হবে, আমাদেরকে অনুকরণ করতে হবে, এটাই হওয়া উচিত। কারণ একটা এমপি, আজকে আমি ট্যাক্স দিই, কিন্তু আপনাদের যে সবচেয়ে বড় যে অভিযোগটা, আপনারা আসলে একটা জাতীয় সরকারের পার্ট না আসলে বিরোধী দল, এটা নিয়ে আমরা নিঃসন্দেহে বিরোধী দল। এখন আপনি অনেক দেশে আছে, পৃথিবীর অনেক দেশে আছে যে ধরেন বিরোধী দলের থেকে মন্ত্রী আছে, পৃথিবীর অনেক দেশে আছে, প্র্যাকটিস। এখন ধরেন আমাদের মন্ত্রীরা যে কাজগুলি করতে পারে, আমাদের মন্ত্রীরা যারা আছে তারা আমাদের কাজ করে, দেশের কাজ করে। আমাদের পানি সম্পদ মন্ত্রী দেখেন কিভাবে কাজ করতেছে, বন্যা হচ্ছে। তারপরে দেখেন আমাদের মশিউর রাঙ্গা সাহেব, স্থানীয় সরকার মন্ত্রী, আপনি যান খুঁজতে যান কিভাবে তারা কাজ করতেছে। তারা কাজ করতেছে কি জন্যে? আজকে আওয়ামী লীগ জাতীয় পার্টির এমপি হয়েছে বা মন্ত্রী হয়েছে বলে যে আওয়ামী লীগ সরকারের না, এটা আমি আমাদের সরকারের সিস্টেমটা কি চেঞ্জ করা উচিত না? যে তাহলে আপনার আমি অংশীদারিত্ব অনুযায়ী ক্ষমতাও সেরকম থাকবে। হ্যাঁ, তাই হওয়া উচিত। আমি আপনাদের এই এশিয়ান টিভির এখান থেকে বসে আমি বর্তমান সরকারকে বলবো এবং স্পিকারকে বলবো যে যারা এই দেশের বিএনপি থেকে মন্ত্রী নিতে পারে, সমস্যা তো কিছু নাই। দেশের থেকে নিতে পারে, প্রতিনিধিত্ব নাই তাতে কি টেকনোক্র্যাট নাই, অনেক টেকনোক্র্যাট মন্ত্রী 6-7 এখন নাই, তাদের খালি চেহারা টেলিভিশনে চেহারা দেখানোর জন্য। বিএনপির মধ্যে কি ভালো মন্ত্রী নাই, লোকজন নাই, বা সাধারণ মানুষ নাই? আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসিরা নাই, বা যারা পণ্ডিত লোক নাই, তাদের মন্ত্রী নেবেন না, জগা মগা সগা যারা পাবেন আপনি মন্ত্রী বানিয়ে দেবেন, এটা তো হবে না। আমার কথাটা হলো, এখন যারা মন্ত্রী পরিষদ আছে আমি তাদের সম্মানের সাথে বলছি, ভালো মন্ত্রী, কিন্তু অন্যান্য দলের থেকে নিলে, সাধারণ মানুষকে নিলে সমস্যা কোথায়? ট্যাক্স তো আমরাই দেই, আমাদের টাকাই তো ট্যাক্স, আপনার টাকা, আমার টাকা, পারভেজ ভাইয়ের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সেই তো মন্ত্রীরা বা এমপিরা চলতেছে না। আর কিছু আছে? এদের বাপের বাড়িতে নিয়ে এসে গাড়ি চালাচ্ছে না। আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে জাতীয় পার্টি বিশ্বাস করে এবং পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বিশ্বাস করে যে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এবং আমাকে বিরোধী দলের নেত্রী আপনি দেখেন যখন কোনো কথা হয় আপনি দেখেন তার স্পিচ, সে কাউকে ছাড় দিয়ে কথা, হ্যাঁ নোংরামি করে না, আমরা নোংরামিতে বিশ্বাস করি না, ওনার অনেক পজিটিভ কথা বলে। আমরা বিএনপির আওয়ামী লীগের মতন ওই সংসদে যায় টেবিল ছোড়াছড়ি ফাইল আমরা এগুলি করি না। আমাদের বিরোধী দলের নেত্রী আপনি দেখেন সুন্দর সফিস্টিকেটেড কথা বলে এবং দেশের কথা বলে, বুঝছেন না? সেজন্য আমি যেটা বলবো আপনাদের মাধ্যমে দেশের কাছে, জাতির কাছে, আপনারা আগামীতে এমন মানুষকে ভোট দিবেন যারা সংসদে যায় আপনাদের কথা বলবে, সংসদে যায় আপনার ওই গরিব মাসিক টাকার ট্যাক্স, আমাদের ট্যাক্স দিয়ে আপনারা ভালো ভালো গাড়ি চালাবেন আর আপনার বিদেশ ভ্রমণ করবেন। আমি কয়েকজন এমপিকে চিনি, আমি ফোন করি কোথায়, আমি মানে আবার নিয়ে যায়, যে কি বলে রোমিং করে নিয়ে যায়। আরে কয় টাকা কামাই বাবা তোর রোমিং করে নিয়ে যাস? রোমিং করে বিল কত আসে? হ্যালো করলি, দাদা আমি তো এখন লন্ডনে, তো হিসাব নেন, টাকা পান বেতন হলো 1,40,000। অনেক সস্তা গেছে ডিজেল না, কিসের সস্তা? আমি কয়েকদিন লন্ডনে ঘুরে আসলাম, 3 দিন ছিলাম, আমার বিল আসলো 26,000 টাকা। ওনাদের জন্য এগুলো কিছুই না, ওনাদের জন্য কিছু না ভাই, আমরা তো ট্যাক্স দেই, আমরা তো ব্যবসা করি, রাজনীতি করি, ব্যবসা করি। আপনার কাছে আমি একটু আইনজীবী আমাদের পারভেজ আহমেদ আছেন আমাদের সঙ্গে। পারভেজ, আপনি কি দেখছেন, যে আপনি তো রাজনীতি খুবই পর্যবেক্ষণ করেন, নতুন মেরুকরণ কি হতে পারে মনে হচ্ছে আপনার? ধন্যবাদ আনিস ভাই এবং আমিন ভাইকে এবং টেপা ভাইকে ধন্যবাদ দিব। উনি অনেক অপ্রিয় সত্য কিছু কথা সামনে নিয়ে এসছেন। আমিন ভাইও কিছু কথা উল্লেখ করেছেন। আমি আমিন ভাই থেকে শুরু করে টেপা ভাইকে শেষ করে আপনাকে চলে আসি। আমিন ভাই একটু আপনি নিজের কথাগুলো আগে বলেন। আমার কথা বলছি, কারণ আমার যে কথাগুলি বলবো তার সঙ্গে খুব প্রাসঙ্গিকতা পাবে একই সাথে। আমিন ভাই স্যালাইনের কথা বলেছেন, খুব উল্লেখযোগ্য একটা কথা, শব্দ মানুষ শুনেছে যে বিএনপির ফরমেশনটাই স্যালাইনের মধ্যে। কিন্তু আমিন ভাই একটা জিনিস বুঝতে পারেননি, স্যালাইনটা কখন ব্যবহার করা হয়। যখন একটা রুগীর ডিহাইড্রেশন হয়ে যায়, যখন একটি রুগী মুমূর্ষ হয়ে যায়, যখন একটি রুগীর ওটাই হচ্ছে একমাত্র অবলম্বন, তখন হচ্ছে স্যালাইনের প্রয়োগ।
এবং সেই স্যালাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আওয়ামী লীগ যখন জাতিকে ডিহাইড্রেশনের পর্যায়ে নিয়ে গিয়েছিল, পানি শূন্যতায়, যখন রাজনীতি শূন্য হয়ে গিয়েছিল, তখনই বিএনপি নেতা হিসেবে কথা বলছেন, আমি আসছি, আমি সাধারণ জনগণ না, বিএনপি ফরমেশন নিয়ে কথা বলতে বিএনপি করতে হবে এমন কথা না, যে কোনো নেতা কথা বলতে আপনিও বলতে পারবেন, সমস্যা কিছু। বিএনপি পন্থী আইনজীবী, সেটা বলেন তাহলে। তো এখন এটা গেল 1 নাম্বার। তো সেকেন্ডলি আপনি যেটা বলেছেন যে আসলে আনিস ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে আওয়ামী লীগের তৎপরতা, না, আমি এর মধ্যে কথা না বলে পারতেছি না, কারণ আওয়ামী লীগ আলাদা যখন ক্ষমতা থাকে তখন বিএনপি আলাদা বলে এই অবস্থা, এই সেলাইন, আর বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ আলাদা সেলাইন। আমার নিজের চোখের সামনে আমি দেখছি মতিয়া চৌধুরীর বিএনপি পিটিএ প্রেস ক্লাবের সামনে সুতা ফেলাই দিচ্ছে। এখন আপনারা দুই দলই যে যারা ক্ষমতা করে খালি সেলাইন দেবে, দেশের কোনো কাম নাই। আপনি যখন বলেছেন আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছি, আমি মনোযোগ দিয়ে শুনতেছি। তো সেকেন্ডলি হচ্ছে যে প্রসঙ্গটা আসছে এখানে আর কি, যে নতুন রাজনীতির মেরুকরণের প্রশ্ন। হ্যাঁ, আমার কাছে পার্সোনালি রাজনীতি মেরুকরণ বলতে আমি বুঝি যে রাজনীতিতে যারা এই প্রজন্মকে রিপ্রেজেন্ট করে, তরুণ প্রজন্মের মোর রিপ্রেজেন্টেশন হবে। আমার কাছে নতুন মেরুকরণ বলতে আমি বুঝি যে যারা শেয়ার বাজারে চুরি করে তাদের বিচার হবে। আমার কাছে রাজনীতির মেরুকরণ মনে হয় যে যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যাবে সে ব্যাপারে গভর্নমেন্ট কনসার্ন থাকবে। আমার কাছে রাজনীতির মেরুকরণ মানে যেটা ভাই যেটা বললেন যে মন্ত্রীরা বা এমপিরা বা কোন দায়িত্বশীল ব্যক্তি যারা ওত নিয়েছে দেশের পক্ষে কাজ করার জন্য, তারা যখন দায়িত্বহীনতা পরিচয় দিবে তাদের ব্যাপারে আমাদের যারা সুপিরিয়র যারা আছেন তারা দায়িত্বশীল আচরণ করবেন। এগুলি হচ্ছে আমি মনে করি যে নতুন মেরুকরণ হতে হবে। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যেমন অনেক ব্যক্তি ইতিপূর্বে আমরা দেখেছি দুদকে তাদের বিচার হয়েছে, তাদের অনেকের জাজমেন্ট বাতিল হয়ে গিয়েছিল হাইকোর্টে, আবার অ্যাপিলেট ডিভিশন সেগুলো আবার রিভাইভ করেছে। আমার কাছে এগুলিকে নতুন সমীকরণ মনে হয়, কারণ আমি মনে করি রাজনীতি এগুলি একটা গুণগত পরিবর্তনের জায়গায় আনবে। একজন করাপ্টেড ব্যক্তি মেরুকরণ কিভাবে হবে বলেন না, আপনারা কাদের সাথে যাচ্ছেন? না, কারোর সাথে যাওয়া না যাওয়া কিন্তু মেরুকরণ বুঝায় না আমার কাছে পার্সোনালি। মেরুকরণটা হবে বাংলাদেশকে কেন্দ্র করে, আপনি বাংলাদেশকে আগে ফার্স্ট রাখছেন কিনা, সবকিছুতে বাংলাদেশকে ফার্স্ট রেখে আপনি মেরুকরণ করেন। নাম্বার 1 হচ্ছে যে যেহেতু আপনি ডেমোক্রেটিক প্র্যাকটিস করছেন, একটা জায়গায় 10টা দল না 50 দল হতে পারে, সেই দল নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই। আমার দ্বিধাটা হচ্ছে যে আপনি মেরুকরণ কোন আইডিয়াকে সামনে নিয়ে করছেন। আমার কথা হচ্ছে ফার্স্ট মেরুকরণ হবে বাংলাদেশকে সামনে নিয়ে, বাংলাদেশ ফার্স্ট নিয়ে আপনি মেরুকরণ করেন, তারপরে আপনি আসেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে কোনোভাবে আপনি কোনো জায়গায় নেগোশিয়েট করতে পারবেন, ইন্টারেস্টে ব্রেক করে। যেমন আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলছে, গভর্নমেন্ট বলছে যে রামপাল করলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, কথা বলছি। আবার আরেক পক্ষ বলছে না সিঙ্গাপুর না বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। আপনি প্রসঙ্গটা যখন তুললেন তখন আমি আসছি কেন কথা প্রসঙ্গ তুললাম, এই যে গভর্নমেন্টের সঙ্গে একটা গ্রুপের যেটা গ্যাপটা, এই জনগণকে এই জায়গাটা আস্থায় নিতে হবে। আপনি রামপাল কেন 10টা রামপাল করেন, I have no problem, I don't have any complaint, but জনগণকে আপনি যেটা যে প্রসঙ্গটা তুললেন সেই প্রসঙ্গে যদি আমরা যদি গত 3 বছর ধরে খেয়াল করে দেখি, বিএনপি রাজনীতি ছিল ঠিক ভারতের দিকে ঝুঁকে পড়া, ভারতের কোনো বিরোধিতা তারা করে নাই, কিন্তু যে হারে তারা অতীতে করত। কিন্তু অতি সম্প্রতি যে দেখা যাচ্ছে যে বিএনপি চেয়ারপারসন রামপাল প্রজেক্টের বিরুদ্ধে চলমান আন্দোলন বেগবান করার ঘোষণা দিয়েছেন, হ্যাঁ বলছে যে এটা আমরা এটা বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। আমি নিজে পড়েছি, সেখানে বলা হয়েছে সেক্রেটারি সাহেব উনি বলেছেন যে রামপাল ইস্যুতে বিএনপি একটা বক্তব্য রাখবে এবং সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা অ্যাড্রেস করবে। কারণ রামপাল ভারতের সাথে হলেই যে সেটা স্বতঃসিদ্ধ হয়ে যাবে এরকম কিছু না। আমার কথা হচ্ছে কোনটা কি, সেটা বিএনপি করুক আর না করুক, আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখানে যেটা উচিত, খালেদা জিয়া যেহেতু উনি এক্স প্রাইম মিনিস্টার, একটা দলের প্রধান, ওনার দায়িত্বশীলতার জায়গা থেকে রামপাল ইস্যুতে গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার স্টেট টু স্টেট যে এগুলি হয়েছে সেখানে অনেক কিছু ইনকনসিস্টেন্স থাকতে পারে। একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে কিছু লোক প্রশ্ন তুলেছে যে এই জিনিসগুলি মিনিমাইজ করা উচিত। আমি মনে করি সেখানে যদি আমি এনিওয়ান কুড বি পার্টিসিপেট, সেখানে পার্টিসিপেট করে গভর্নমেন্ট যদি রামপাল ইস্যু জনগণকে আস্থা নিতে পারে, শুধু এরকম রামপাল একটা কেন আরো 10টা রামপাল হতে পারে, গোপালগঞ্জ হতে পারে, বগুড়াতে হতে পারে, নোয়াখালীতে হতে পারে, কথা বলছি। তো আমার কথা হচ্ছে আপনার পারপাসটা কি, পারপাসটা হচ্ছে আপনি বিদ্যুতের ডেভেলপ করবেন। তো সেখানে তো কারোর মধ্যে বিরোধ থাকার সুযোগ নেই। বিরোধটা কোথায়, যে কিছু এক্সপার্ট বলছেন যে এখানে রামপাল করলে সুন্দরবন যেহেতু আমাদের আবেগের একটি জায়গা, এটা নিয়ে আমরা বিজনেস করতে পারি না, এটা নিয়ে আমরা একটা সুন্দরবন তৈরি করতে পারবো না, বিদ্যুৎ আমরা কেন্দ্র আমরা 10টা তৈরি করতে পারবো। বাট আমার কথা হচ্ছে যে সেই জায়গাটি তারা বলছে তারা কোনো প্রশ্ন না। আমার কথা হচ্ছে যে এই জায়গাটিকে গভর্নমেন্টের দায়িত্ব, সে বামেরা যদি বলে থাকে, তারা সংখ্যা যদি অল্প হয়, তারা যেহেতু বাংলাদেশের নাগরিক, তাদেরকে আপনি তার সঙ্গে বসেন,
বসে এক্সপার্টি যারা আছেন তারা কথা বলেন, কথা বললেও তারা বুঝতে পারবো যে তাদের মধ্যে যে ভাষটা হচ্ছে, যে গ্যাপটি আছে, এগুলো নিয়ে আমার কোনো বিরোধ নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে যখন এই রামপাল নিয়ে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে সিপিবি, বাসদ এবং অন্যরা একদিকে যাচ্ছে, তখন আপনাদের নেত্রী আবার নতুন করে আপনাদের নেত্রী, এখন আপনি আপনার নেত্রী স্বীকার করবেন কি বলেন, উনি কি বলেন সেটা শুনে না কেন? আমার দায়িত্ব সেটা কি ওই লাইনে যাচ্ছে কি? হ্যাঁ, না, এখানে লাইনে যাওয়ার কিছু নাই। আমার কথা হচ্ছে বাংলাদেশের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য ওনারা যদি, আমি জানি না পার্লামেন্টে জাতীয় পার্টি এই ব্যাপারে কথা বলেছে কিনা, আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট একটি বিল, এই যে রামপাল ইস্যুতে যে চুক্তিটা হয়েছে ভারতের সাথে, সেখানে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা নিয়ে কথা বলতে কোনো সমস্যা নেই। সেটা নিয়ে কথা বলা তো গভর্নমেন্টের বিরোধিতা হয়ে যাচ্ছে না, এটা নিয়ে কথা বলা তো উন্নয়ন বিরোধী কথা না। আমার কথা হচ্ছে এটা একটা মেরুকরণ কিনা, যে আপনি আপনার কজের সাথে আমার কজ মিলতেছে, আসেন আমরা আরো সামনে আগাই। অ্যাবসলিউটলি। আমার কথা হচ্ছে শুধু এটা না, রামপাল ইস্যুতেই না, আমার কথা হচ্ছে যে বিএনপির সাথে ভারত হচ্ছে আমাদের একটা প্রতিবেশী এবং সবচেয়ে বড় প্রতিবেশী। নট অনলি দ্যাট, ইউ নো, যে উই ক্যান নট চয়েস আওয়ার ইউর নাইবার। আপনি কখনোই কিন্তু অনেক কিছু, আপনি ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট ছিলেন অনেক কাল, এখনো আছে, যে প্রতিবেশী কখনো চয়েস করা যায় না, এটা বাই ডিফল্ট। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে ভারতের মতো একটি রাষ্ট্রকে আপনি কোনো অবস্থায় আস্থায় না নিয়ে আপনি কিন্তু যে কোনো জায়গাতে যে কোনো কাজই কিন্তু করাটা দুরূহ, আমি মনে করি পার্সোনালি। তো সেখানে বর্তমান বৈশ্বিক যে পরিবর্তন হয়েছে গ্লোবালাইজেশনের যুগে, সেখানে ভারতের সাথে বাংলাদেশের কাজ করার জায়গাটি আরো বেশি সম্প্রসারিত, আরো বেশি ওয়াইডলি বেড়েছে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে আমি একটু কথা না বলে পারতেছি না, কারণ মাথা আমার গরম হয়ে গেছে, না বলে সবাই বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, একটা বিরতির পর ফিরে আসছি, আশা করছি সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন টেবিল টক, আর কথা বলছি রাজনীতির নতুন মেরুকরণের সম্ভাবনা শিরোনামে। অতিথি হিসাবে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সাইদুর রহমান টেপা, আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম এবং আইনজীবী পারভেজ আহমেদ। আমি টেপা সাহেব আপনার কাছে আবার যাচ্ছি যে এই যে রামপাল ইস্যুতে যেটা আমরা বিরতির আগে কথা বলছিলাম, এটা নিয়ে কি সত্যিকার অর্থে কোনো মেরুকরণের সম্ভাবনা আছে রাজনীতিতে দেখছেন? ব্যাপার হচ্ছে আমাদের দেশের কিছু সাধারণ নেতাদের বিভ্রান্তিকর কথা হয়। ভালো কাজ করলেও, ধরেন এখন যদি বিএনপি ভালো কাজ করে, আওয়ামী লীগ বলে যে খারাপ কাজ। আওয়ামী লীগ যদি ভালো কাজ করে, কিছু লোক আছে খারাপ কাজ, এটা মেনে নিতে পারে না আমাদের দেশের কিছু কিছু নেতারা। আমাদের বিদ্যুৎ কেন্দ্র রামপালে হোক, এত ঘটনা ঘটে, রামপাল হলে সমস্যা কোথায়? পরিবেশ নষ্ট হবে। কতটুকু পরিবেশ নষ্ট হবে? যেমন আমরা যখন এরশাদ সাহেবের সরকার ছিল, আমরা বিদ্যুৎ দেখে গেছি 1200 মেগাওয়াট, বিএনপি বানাইছে 1400 মেগাওয়াট। তখন কারেন্ট থাকতো না, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা নাই কারেন্ট, খুঁজেই পাওয়া যায় না। বিদ্যুৎ কোথায় আপনি খুঁজবেন, খোঁজার কোনো সুযোগ নেই, পাওয়া যায় হয়তো কিছু লোক। কিন্তু এখন বিদ্যুৎ পাওয়া যায়। তখন বিদ্যুৎ যখন না থাকাকালীন আমার কমার্শিয়াল বিল্ডিং আছে একটা, ওখানে জেনারেটর চালাইছে। তো জেনারেটারে 1 ঘন্টা জেনারেটর চালাইলে আমার 100 লিটার তেল পড়তো, বুঝছেন? তাহলে 5-6 ঘন্টা যদি জেনারেটর চালানো যাইতো সব জায়গায়, গ্রামগঞ্জে, এখন গ্রামগঞ্জে প্রত্যেকটা বিদ্যুৎ হয়েছে। এখন বিদ্যুৎ আপনার, হ্যাঁ, আমাদের পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে, দিতে হচ্ছে, কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি। যে আমরা এই টক শো করতেছি, মানুষ শুনতেছে, গ্রামগঞ্জে প্রত্যেকটা যান, আপনি কয়েকজন ফোন করে দেখেন, অজপাড়াগাঁয়ের মানুষ কিন্তু আপনার গাজী টিভি দেখতেছে। তো এখন আমাদের এশিয়ান টিভি, সরি, আমি এশিয়ানও দেখে, সব টিভি দেখে, রেডিও শুনতেছে। সরি, আমি গাজী টেলিভিশন। আমাদের জাতি, আমাদের দেশের আমরা যারা যারা পলিটিক্স, অনেকে মিথ্যা প্রবঞ্চনা কথা বলে আমরা মানুষকে বিভ্রান্ত করি, আর সেই বিভ্রান্তির শিকার হয় এদেশের জনগণ। যেমন ধরেন, কিছু হইলেই ভারত যদি কিছু করে তাহলে আপনাদের খুব গায়ে লাগে। আপনি দেখেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বলছে যে আমি 50 বছরের চুক্তি না করে দিছি, বিএনপি জিতে গেছে ক্ষমতায়। আবার বিএনপি নেত্রী বলতেছে, বেগম খালেদা জিয়া সহ তার যারা নেতা পণ্ডিত যারা আছে, যে ভারত
আওয়ামী লীগের ক্ষমতা বাতাই দিচ্ছে। তাহলে বাবা আমরা কোথা থেকে আসলাম? তো ভোট দিলাম কারে? ভোট দিয়ে তো হয় তো ভারতের থেকে বেনাপোল, ওইখান থেকে দার্জিলিং থেকে লোক এসে ভোট দিয়ে গেছে। তার মানে কি এই দুই দলের দুই নেত্রী মাননীয় প্রধান উপরে রাখে, ব্লাফ একেবারে। ভোট দিয়ে আমি ভারত ছুটে পাঠাই দিয়ে গেছে, ভোট দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী বলে যে ভারত দিয়ে গেছে, খালেদা জিয়া ভারত দিয়ে বসে, বিএনপির নেতারা বলে যে ভারত দিয়ে গেছে। আরে ভারত আমাদের পাশাপাশি রাষ্ট্র। আমরা যদি ভারতের সাথে কথা বলতে চাই, আমরা যদি ভারতের চুক্তি করতে চাই, তাহলে সবাই গা জ্বালা দেয়। কিন্তু আমেরিকার ওবামা, বারাক ওবামার যদি কোনো লোক আসে, তাহলে দেখবেন দুই নেত্রী, মানে বিএনপি নেত্রী তো বেশি করে, জামাতের লোকজন কোনো কথা টথা বলে টলে না। তার কারণটা কি? ভারত কিছু করলেই আপনাকে গা জ্বালা দেয়। কেন গা জ্বালা দেয়? এখন আমি যে প্রশ্নটা রেখেছিলাম আপনার কাছে, যে রামপাল ইস্যুতে কি তাহলে একটা রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এদেশের মানুষ এখন খুব সচেতন হয়ে গেছে। আপনাদের ভাবতাবাজিতে কোনো কাজ টাজ হবে না। এবং আমরা জাতীয় পার্টি মনে করি, আমি লাস্ট বলতেছি, আমরা জাতীয় পার্টি এবং আমার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ একটা কথা বলেন, অতীতেও বলছেন, ফার্স্ট দরকার এই দেশকে মানুষ করতে হলে এডুকেশন, কমিউনিকেশন, ইলেকট্রিফিকেশন, এই তিনটে ছাড়া এদেশের জাতি, এই জাতির কোনো দেশের উন্নতি সম্ভব না। তার প্রমাণ দেখেন, আমার বাড়ি গোপালগঞ্জ। আমি আগে 6টার সময় লঞ্চে উঠতাম, পরের দিন সন্ধ্যায় গোপালগঞ্জ পৌঁছাতাম। এখন এই রাস্তাগুলি লাস্ট যেদিনকে 4 তারিখে আমাদের পল্লীবন্ধু ক্ষমতা ছাড়ে, সেদিনকে লাস্ট একেরাটে আমাদের ব্রিজটা উদ্বোধন করে যায়। এবং এই ব্রিজটাতে মাত্র যদি আমি হাঁটিয়েও যাইতাম তখন 5 মিনিট সময় লাগতো, কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনাকে বসে থাকতে হচ্ছে তখন। তো এগুলি সবগুলি কমিউনিকেশন কিন্তু আমাদের জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ করছে। সেই জন্য এডুকেশন, কমিউনিকেশন, ইলেকট্রিফিকেশন। রামপালে আমরা আপনার কাছে আবার আসবো। আমি আসলে উইথ ডু রেসপেক্ট কাবাবাকে একটা জিনিস সংশোধনে দিয়ে দিই। উনি যেটা বলেছেন, বিএনপির আমলে আওয়ামী লীগ 19 দিন সংসদে গিয়েছিল, এটা একটা সর্বৈব রং ইনফরমেশন। আওয়ামী লীগ বিএনপির আমলে 96-এর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কিছুদিন সংসদে যায়নি, আনলেস ওরা তত্ত্বাবধায়ক সরকারের বিল না আনা পর্যন্ত। এছাড়া আওয়ামী লীগ কখনো সংসদ বর্জন করেনি, বর্জন করলো আবার তারপর দিন সংসদে যোগ দিয়েছে। হ্যাঁ, গত 2008 থেকে 9 থেকে 2014 পর্যন্ত ওই সংসদে বেগম জিয়া মাত্র 10 দিন গিয়েছিলেন। এটা সংসদের ধারা বিবরণীতে লেখা আছে। সুতরাং আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে একটা ইনফরমেশন যেমন জাতিকে আমি দিচ্ছি সেটা সঠিক দেওয়া উচিত বলে আমি মনে করি। আর আমার ভাই পারভেজ যেটা বলেছেন যে বিএনপির যে গঠন প্রণালী সম্পর্কে যেটা ডায়রিয়ার জন্য মহা ঔষধ, এটা হলে কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য বিশাল একটা সুবিধা হতো এবং একটা ইতিবাচক সাড়া পড়তো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি, বিএনপির ওই স্যালাইন তৈরি করতে গিয়ে ওখানে ছিল ময়লাযুক্ত পানি, আয়োডিনহীন লবণ এবং ছিল ব্যাকটেরিয়াযুক্ত গুড়, যে কারণে ওইটা মানুষের কোনো উপকারে আসেনি। আর উপকারে না আসাতে মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে। 2001 সালে যে বিএনপি 216 আসন পেয়ে ক্ষমতা এসেছিল, 2008 সালে দেখলাম সেই বিএনপি 29 আসন পেয়ে সংসদে। তার মানে ওইটা ছিল সুবিধাবাদী মানুষের একটা আড্ডা। এই মানুষ সেটাকে গ্রহণ করেনি বলে তাদের এই পরিণত হয়েছিল। এখন এরপরে আসুন, আপনি একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন যে রামপাল। দেখুন রামপাল, আমি বলতে চাইছি আমরা যখন মেরুকরণ নিয়ে কথা বলছি, কথা আসছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো রামপালের প্রসঙ্গে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে কি, আমি প্রথমে বলিনি এই বিষয় নিয়ে আমি একজন বিশারদ নই, বিশেষজ্ঞ ব্যক্তি নই। আমার সাধারণ কমন সেন্সে যেটা বলে, আজকে যারা রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না করার জন্য চিল্লাপাল্লা করছেন, আন্দোলনের হুমকি দিচ্ছেন, আমার মনে হয় তাদের বোঝার মধ্যে প্রচুর ঘাটতি আছে। তার কারণ বাংলাদেশে রামপালেই কিন্তু প্রথম কয়লা বিদ্যুৎ কেন্দ্র হবে তা নয়, বাংলাদেশে বড় পুকুরিয়াতে একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। আমি এটা ভালো খারাপ নিয়ে জানতে চাচ্ছি না, এটাকে ইস্যু করে কোনো মেরুকরণ হবে কিনা। এটাকে ওই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে কিন্তু কোথাও বাড়িঘর ধ্বংস হয়নি, গাছপালা নষ্ট হয়ে যায়নি, অথবা উৎপাদন বন্ধ হয়নি, সবকিছু বরং আরো সজীব হচ্ছে। সুতরাং রামপালে যদি একটা বিদ্যুৎ কেন্দ্র হয়, সেটা আমি মনে করি না পরিবেশের জন্য এরকম ব্যাপক কোনো ক্ষতিকর হবে। হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো নতুন আবিষ্কার নেই যে আবিষ্কারের একটা সাইড এফেক্ট নাই। এই যে আমরা অসুস্থ হলে ওষুধ খাচ্ছি,
সেটারও কিন্তু একটা সাইড এফেক্ট আছে। তা বলে সুস্থ হওয়ার জন্য মানুষ ওষুধ খাবে না তা নয়, ওষুধ খেতেই হবে, সাইড এফেক্ট আছে এটা জানার পর। আমি এই বিষয়ে কোনো কন্টেস্ট করছি না, কারণ এটা নিয়ে আমরা এখন এরপরে আপনার প্রশ্ন হচ্ছে কি এটা নিয়ে কোন নতুন মেরুকরণ হতে পারে কিনা, বাট আমি এই ব্যাপারে বাবার সাথে একমত। এই কিছু মানুষের এই চিল্লাচিল্লির কারণে বাংলাদেশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশের পলিটিক্সে নতুন কোন মেরুকরণ হবে বলে সেটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, পারবে আপনি কি মনে করছেন? হ্যাঁ, না, আমি একমত হতে দিতে পারি যে আসলে মেরুকরণের ব্যাপারটা তো টাইমের উপর ছেড়ে দিতে হবে আমাদেরকে। আসলে দেখা যাবে যে কারা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সরকার যখন ড্রাইভিং সিটে থাকে, দে ফিল যে দে আর ডুইং দ্য রাইট বেস্ট থিং। এটা জনগণকে যদি আপনি অ্যাকোমোডেট করতে না পারেন সেই বেস্ট থিং এর মধ্যে, সেটা জনগণের জন্য পীড়াদায়ক হয়ে যায়। এখন যে কথাটি আসতেছে সংসদ বর্জন অর্জন, হ্যাঁ আমরা দেখেছি 96-এ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তখন একটা আওয়ামী লীগের অবস্থান ছিল একরকম, তখন জামাত জাতীয় পার্টি সবাইকে নিয়ে তারা আন্দোলন করেছে, এখন আবার অবস্থান ভিন্ন। সুতরাং এটা টাইম হচ্ছে, আমার কাছে মনে হয় টাইমিং ইজ দ্য বেস্ট হিলার ফর এনিথিং। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি মনে করি যে রামপাল ইস্যুতেও আমি মনে করি যে এখনো গভর্নমেন্টের একটা এক্সপার্ট টিম নিশ্চয়ই ব্যাপারে কাজ করছে। তো তারা এটা নিয়ে আপনি যেটা বলেছেন যে সমীকরণ হওয়ার জন্য বেস্ট হচ্ছে যে যারা বিরোধিতা করছে তার সঙ্গে বসে এটাকে মিটিগেট করা যায় কিনা, নাম্বার ওয়ান। বিকজ তারা তো আমাদের দেশের লোক। সুন্দরবন যে সেভ করতে কথা বলছে তার বাইরে থেকে এসে বলছে না, জনগণ যেহেতু বলছে, জনগণের ক্ষুদ্র অংশ যদি হয় তাদের সঙ্গে বসা উচিত, আমার কথা হচ্ছে এটা। সেকেন্ডলি হচ্ছে যে অপোজিশনের রাজনীতি করার স্কোপটা দিন দিন কমে যাচ্ছে। গভর্নমেন্টের মধ্যে একটা কর্তৃত্ববাদী একটা প্রক্রিয়া কাজ করছে। কেমন আপনি দেখেন আপনি যে গভর্নমেন্ট কিন্তু সবকিছুকেই মানে পুলিশিং অ্যান্ড একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হ্যান্ডেল করার চেষ্টা করছে। এটা একটা বড় ব্যাড ইফেক্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে জনগণের সাথে গভর্নমেন্টের কানেক্টিভিটিটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। এই যে নেটওয়ার্কিংটা দুর্বল হলে তখন আর কি আমরা যা দেখি জঙ্গি বা অন্যান্য যারা সঙ্গী আছে জঙ্গিদের বা আরো যারা মানে মিসক্রিয়েন্ট পিপল আছে, এদের কিন্তু প্রাচুর্যতা বেড়ে যাবে। এরা সমাজে তখন ড্রাইভিং সিটে চলে আসবে। কারণ কি, যখন আপনি রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে দেবেন না তখন কিন্তু অবস্থান হইতে পারে। সো আমি মনে করি আপনার আলোচনা অব্যাহত রাখবেন। আমরা একটু বিরতি নিয়ে আবার আসছি, একটা বিরতির পর ফিরে আসছি। দর্শক সঙ্গে থাকুন। দর্শক স্বাগত জানাচ্ছি আবারও, আপনারা দেখছেন টেবিল টক, আর কথা বলছি রাজনীতির নতুন মেরুকরণের সম্ভাবনা এই শিরোনাম নিয়ে। আমি শেষে আবার আপনার কাছে আসছি টেহু ভাই, একটা যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রশ্ন খুবই ছোট, আমার টাইম খুবই কম। আপনারা যদি পয়েন্টে থাকেন, আপনাদের যদি অতীত নিয়ে না আগামী যে 20 দলীয় মহাজোট যেটা আছে এবং 20 দলীয় জোটের বাইরে এবং মহাজোটের বাইরে যারা আছে তাদের সাথে 20 দলীয় জোটের কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা, বিভিন্ন মহাজোটেরও ঐক্য হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নাই। কার সাথে জোট হবে না হবে সেটা সময় বলে দেবে। তা আমরা যারা জাতীয় পার্টি আমরা মনে করি আমরা আমাদের দল গোছাইতেছি সারা দেশ বিদেশে। এখন ইলেকশন করবেন, আমরা ইলেকশন যখন আসবে, যেমন ধরেন আমি কৃষক পার্টির প্রেসিডেন্ট, জাতীয় কৃষক পার্টির আমি প্রেসিডেন্ট। আমি চিন্তা করছি আমি তো এমনি প্রত্যেক ডিস্ট্রিক্ট উপজেলা লেভেল পর্যন্ত এবং ইউনিয়ন পর্যায়ে আমরা চলে যাব। এবং আমরা যারা নীতি নির্ধারক আছি, আমাদের দলের চেয়ারম্যান এবং বিরোধী দলের নেত্রী আমাদের পরিষ্কার নির্দেশ দিচ্ছে দলের যে আমরা আগামীতে নির্বাচন যাব, নির্বাচনে আমরা ক্ষমতায় আসার জন্য আমাদের পরিকল্পনা আছে। এখন মেরুকরণ যে শব্দটা আমরা ব্যবহার করছি, কিসের মেরুকরণ? এখন যদি কেউ মনে করে যে মেরুকরণটা হলো সব দল মিলে আপনি একটা মেরুকরণ করবেন, সব দল মিলে তো মেরুকরণ হয় না। আর রাজনীতি বর্তমানে কি, সব দল না, আপনার আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ কেন্দ্র করে ধরেন 20 দলের মধ্যে আপনারা সবাই জানেন, আমরা দর্শকও জানে, 20 দলের মধ্যে যারা আছে, 2-1টা দল বাদে আর কোন দল বাকি আপনি যদি খুঁজতে থাকেন একেবারে ওই যে কি যন্ত্র আছে না, মাইক্রোস্কোপ, আপনি খুঁজে পাবেন না। 14 দলের মধ্যে আছে অনেক দল আছে যাকে আপনি খুঁজে কোথাও পাবেন না, তাদের সাইনবোর্ড নাই। এবং অনেক দলের আছে যাদের ধরনের সেক্রেটারি আছে নামে মাত্র, আর কেউ নাই। তা এখন এই 10 দল, 14 দল, 15 দল, 20 দল, এই ক্ষেত্রে কোনো মেরুকরণ হওয়ার সম্ভাবনা নাই। আর রাজনীতিতে কখন কে আসবে, কি অবস্থা হবে আপনি তো বলতে পারেন না। আমরা কেউ বলতে পারি। তাহলে এটাকে বলতে পারেন কিনা আগামী 1 বছরের মধ্যে কোনো নতুন ইস্যু আসবে? ইস্যু তো যে কোনো সময় আসতে পারে। এখন এই মুহূর্তে আমরা এখানে আপনার টক শো করতেছি যে আপনার টেবিল টক, এই মুহূর্তে ইস্যু হতে পারে। ইস্যু তো কোনো, এখন বিএনপির মতন যদি আপনি ইস্যু করেন, এখনো আপনি দেখেন বিএনপি আলাদা বেগম খালেদা জিয়া ওই অবরোধ কিন্তু তোলে নাই। তা আমরা এমন ইস্যু আমরা তৈরি করতে যদি আসে যায়, তখন তো মেরুকরণ কখন কি হবে আপনি বলতে পারেন না। তো ইস্যু তো তৈরি হয়ে যায়। রাজনীতিতে ইস্যু কিন্তু
আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা দেশের মানুষ, আমরা দেশের মঙ্গল চাই, দেশকে শান্তি চাই। আমি যে কথা লাস্ট একটা কথা আমি বলতে চাই, না আপনার কাছে সময় দেওয়া চাই, আপনি কি মনে করছেন যে মেরুকরণের যে বিষয়টা, বিএনপি আওয়ামী লীগের নতুন কোন সম্ভাবনা আছে? বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তো নতুন মেরুকরণের কোনো সম্ভাবনা আমি দেখি না, তাদেরকে কেন্দ্র করে। হ্যাঁ, এখন পলিটিক্সে যেটা হয়, ধরেন আমাদের এখন আপাতত মূল টার্গেট হচ্ছে আগামী নির্বাচনটাকে ফেস করা। নির্বাচন করার জন্য আমরা দল গোছানোর কাজে সর্বাত্মকভাবে নেমে পড়েছি। এই কাজ করতে গিয়ে ভবিষ্যতের অবস্থানই বলে দেবে যে আমাদের কোন মেরুকরণের দিকে যেতে হবে। বাট আওয়ামী লীগ বিএনপির বাইরেও কিছু রাজনৈতিক দলের মধ্যে মেরুকরণের একটা সম্ভাবনা আমি দেখছি। আমি মনে করি যদি এটা আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বেস করে, যেমন আমাদের দেশে, আমাদের পৃথিবীতে আমরা একমাত্র দুর্ভাগা দেশ যে দেশে মুক্তিযুদ্ধ যারা করেনি, দেশ যারা চায়নি, তারাও এই দেশে মন্ত্রী হয়েছে। আমি মনে করি দেশে ওদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ওদের বাদ দিয়ে যদি এই দেশ এবং মুক্তিযুদ্ধকে বেস করে যদি কোনো একটা নতুন মেরুকরণ পলিটিক্স হয়, আমি এটাকে স্বাগতম জানাতে রাজি আছি। আমি মনে করি এটা রাজনীতির জন্য ইতিবাচক। আমি মনে করি যে আমি শেষের দিকে সুযোগটা আমার পাওয়ার সুযোগ ছিল, কিন্তু যাই হোক সময় যেহেতু কম একেবারে। হ্যাঁ, মেরুকরণের ব্যাপারটা আমি মনে করি এটা সময়ই বলে দিবে। বাট সবচেয়ে যেটা বড় মেরুকরণ যেটা হওয়া উচিত এখন দেশের, শুধু ইলেকশন কেন্দ্রিকই না, প্রতিনিয়ত যে কোনো ইস্যুতে দেশের এরকম নতুন নতুন মেরুকরণ হয়, সেই মেরুকরণের অবশ্যই লিডিং পজিশনটা গভর্নমেন্টের নেওয়া উচিত জনগণের স্বার্থে। জঙ্গি ইস্যুতে সরকার অবশ্যই লিড দিতে পারে এবং জনগণকে সাথে নিয়ে আস্থায় নিয়ে একটা বড় রকমের একটা আলোচনা হতে পারে যে কিভাবে আমরা আগামীতে জঙ্গি হামলা বা জঙ্গি যে ঘটনা আমরা মিনিমাইজ করবো। রামপাল ইস্যুতে হতে পারে আগামীতে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে ক্রেডিবিলিটেশন করা যায় সেটা নিয়ে হতে, কারণ ইলেকশনটা এখন সিলেকশন হয়ে গিয়েছে। সো আমি মনে করি মেরুকরণ যে কোনো কিছু নিয়ে হতে পারে, বাট যারা ক্ষমতায় আছে, যারা ড্রাইভিং সিটে আছে, they has to take the initiative. Unless or until if they don't do it, people will not feel comfortable. They will not feel comfortable to live this kind of society, যেখানে আপনার এভরি টাইম আনসিকিউরড, এভরি টাইম আপনাকে যে কোনো সময় গুম খুনের একটা ভয় থাকে, যে কোনো সময় আপনি কি বলবেন না বলবেন সেটা আপনাকে ফ্রেমের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে না। আপনি অ্যাজ এ বিং এ গভর্নমেন্ট অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে ইউ আর নট দ্য লাস্ট। যেহেতু আপনার পরে যে কোনো সময় রাজনীতি শেষ কথা বলে কিছু নাই, সেভাবে শেষ সরকার বলে কিছু নাই। দেশ টিকে থাকবে, সরকার চেঞ্জ হবে। সরকারকে বুঝতে হবে যে আজকে যারা সরকারি দলে আছে তারা দে কুড বি এনি টাইম ইন অপোজিশন। সেভাবে সেই নীতিমালা মাথায় রেখে যদি তারা যদি সমস্ত কাজগুলি আইনগুলি করে, কথা আগামীতে আরো বলতে পারবো, কিন্তু দেশটাকে যাতে বাঁচিয়ে রাখার, দেশের গণতন্ত্রের কথা বলা স্কোপটাকে যাতে আমরা আপন করি। ধন্যবাদ আপনাকে পারভেজ আহমেদ, সাইদুর রহমান টাপা এবং আমিনুল ইসলাম, আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজ এখানে শেষ করছি। রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃ প্রচার হয়। যারা এখন মিস করছেন হয়তো দেখবেন। ভালো থাকবেন সবাই।